ওর শরীরটা যখন আমার শরীরে স্পর্শ করলো, আমার সারা শরীর যেন শিহরণ খেলে গেল। সুমন প্রামাণিক, সুমু চ্যানেলের বিশেষ নিবেদন, সুতৃষ্ণার কামনা। গল্প পাঠে আমি দীপান্বিতা প্রামাণিক ও সুমন প্রামাণিক। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আজ শুনবেন গল্পের তৃতীয় পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছিলেন সুতৃষ্ণা, যে কিনা কলকাতার একটি বেসরকারি অফিসে কাজ করে। অফিসের একজন উচ্চপদস্থ স্টাফ তার সাথে নোংরা ব্যবহার করে, তাই সে র্যাপিডো করে স্টেশনে যায়। র্যাপিডোর ছেলেটিকে তার ভালো লেগে যায়। এরপর নিজের বাড়ি থেকে যখন সে তার ভাড়া বাড়িতে ফেরত যায়, তখন রাতে তার সাথে একটি প্রেতাত্মার সাক্ষাৎ হয়। তারপর মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো। সারাদিন তেমনভাবে কাজে মন দিতে পারলাম না। অফিস থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম। সবে চা দিতে বলেছি, তখন দেখি উল্টো দিকের বেঞ্চে ওই র্যাপিডোর ছেলেটা বসে চা খাচ্ছে। দোকানটা ছোট্ট, সামনে মুখোমুখি দুটো বেঞ্চ পাতা। চা শেষ হয়ে গেছে, তাই চাওয়ালা বলল যে একটু ওয়েট করতে। চা হয়ে গেলে চাওয়ালা চা দিল, আমি নিতে গেলাম। ঠিক সেই সময় ওই ছেলেটা চায়ের পয়সা দিতে এলো। হঠাৎই আমার মাথাটা ঘুরে গেল, পড়ে যাচ্ছিলাম। ছেলেটা আমাকে ধরে নিল। সঠিক সময়ে ধরে না নিলে হয়তো পড়ে যেতাম। ও বলল, আরে ম্যাম, আপনি কি হয়েছে আপনার? না না, তেমন কিছু না, মাথাটা ধরে আছে। আর হঠাৎই মাথাটা ঘুরে গেল। দুপুরে এমন কিছু খেয়েছিলেন যেটা থেকে হয়তো অ্যাসিড হয়ে গেছে? না না, দুপুরে কিছু খাইনি। কিছু খাননি কেন? না মানে এমনি একটু ভয় ভয় অ্যান্সার দিলাম। হঠাৎই খেয়াল হলো আমি ওর কথায় ভয় পাচ্ছি কেন, আর আমাকে ও শাসন করছে। আমি একটু সাহস নিয়েই বললাম, খাইনি তো কি হয়েছে। ও আবার জোর দিয়ে বলল, না খেলে হবে? এই জন্যই তো মাথা ঘুরে পড়ে গেলেন। চলুন আপনার বাড়ি দিয়ে আসি। না, আমি যেতে পারবো। দেখুন, এই অবস্থা আপনার, একা ছাড়তে পারছি না। আচ্ছা, আমাকে টাকা দিতে হবে না, চলুন। আমি ঠিক একা যেতে পারবো। এক পায়ে এগোতেই আমার মাথা ঘুরে গেল, পড়ে যেতাম। কিন্তু ও আবার ধরে নিল। ও বলল, বুঝেছি কত একা যেতে পারবেন, আর একটা কথাও শুনবো না। ও আমাকে ধরে নিয়ে বাইকের কাছে গেল। তারপর আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে দিল। তারপর নিজে বসলো আর বলল, আমাকে ধরে বসুন। আমার এমনিতেই অবস্থা খারাপ। আর সত্যি বলতে কেমন একটা ফিলিংস হচ্ছিল, ইচ্ছাও করছিল। আর লোকজন দেখলে কি ভাববে। যাই হোক, সুযোগ যখন পেয়েছি, আজ ওকে আর হাতছাড়া করব না। দুহাত দিয়ে তাই জড়িয়ে ধরলাম। শুধু মাথাটা ধরে আছে বলেই, না হলে নিজেকে আটকাতে পারতাম কি না জানি না। কিছুক্ষণ পর আমার ভাড়া বাড়িতে চলে এলাম। ও আমাকে ধরে ঘরে নিয়ে এলো। এতক্ষণ না খেয়ে সত্যি খুব অ্যাসিড হচ্ছিল আর গাও গোলাচ্ছিল। অ্যাক্সিডেন্টালি ওর গায়ে বমি করে ফেললাম। ইস, ছি ছি, এটা কি করে ফেললাম। ওকে বললাম, প্লিজ কিছু মনে করবেন না, আপনি বাথরুমে গিয়ে ধুয়ে নিন। ও বাথরুমে গেল। এদিকে আবার বৃষ্টি নামলো। কী যে হবে। বমিটা হয়ে একটু ফ্রেশ লাগছে। ও দেখি শার্টটা খুলেছে। উফ, কি চেহারা। ইচ্ছে করছে এখনই
ওকে ছিঁড়ে খাই। আমি ওকে দেখছি দেখে ও লজ্জা পেল। আমি বললাম, আপনি ওই টাওয়েলটা গায়ে দিয়ে নিন আর শার্টটা মেলে দিন, শুকিয়ে গেলে পরে নেবেন। ও এসে আমার টেবিলে রাখা ওষুধের বক্স থেকে অ্যাসিড আর বমির ওষুধ দিল। আমি খেয়ে নিলাম। ও আমার এত কাছে ছিল যে নিজেকে আর আটকাতে পারছিলাম না। হঠাৎ কারেন্ট গেল আর ঠিক এই সময়ই বাজ পড়ল। আমি ওকে জড়িয়ে ধরলাম। ওর শরীরটা যখন আমার শরীরে স্পর্শ করলো, আমার সারা শরীর যেন শিহরণ খেলে গেল। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি কোনো কিছু উপেক্ষা না করে ওর ঠোঁটে ঠোঁট স্পর্শ করলাম। উফ, সে কি অনুভূতি! আমি জাস্ট পাগলের মতো ওকে কিস করতে লাগলাম। ওর অবস্থা আমার মতোই হলো। ও আমাকে জড়িয়ে ধরল আর ওর ঠোঁটের স্পর্শ ঠোঁটেই থেমে থাকলো না, ঠোঁট থেকে সেটা ঘাড়ে চলে এলো। আমি কামনার আগুনে পাগল হয়ে গেলাম। উফ, ওর ওই ঠোঁটের স্পর্শ আমাকে স্বর্গসুখ দিতে থাকলো। ঘাড় থেকে আবার ঠোঁটে, দুজনে দুজনকে পাগলের মতো কিস করতে থাকলাম। হঠাৎ কারেন্ট এসে গেল। ওকে ছেড়ে দিলাম। ও কোনো কথা না বলে শার্টটা পরে বেরিয়ে গেল। সুতৃষ্ণার সাথে ছেলেটির সম্পর্কের কী পরিণতি হতে চলেছে, আর সেই ভুতুড়ে মেয়েটা, সে কি আবার দেখা দেবে? আসলে ওই ভুতুড়ে মেয়েটার রহস্যটাই বা কী? আর সেই অফিসের লোকটা, সে কি নতুন কোনো ফন্দি আঁটছে সুতৃষ্ণাকে ভোগ করার জন্য? যদি এই সব কটা প্রশ্নের উত্তর জানতে চান তাহলে শুনতে থাকুন সুতৃষ্ণার কামনা। ফিরে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সুমন প্রামাণিক সুমো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।